সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, বৈশাখের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাসের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী জিএমবি আকাশের আলোকচিত্র প্রদর্শনী আনসিন ইন আওয়ার সাইট দালিটস ইন বাংলাদেশ। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এই সময় প্রদর্শনী চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। গুলশান অ্যাভিনিউর রেডিয়াস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী উত্তম কুমার রায়ের একক চিত্রকলা প্রদর্শনী পারসেপশন। প্রদর্শনী চলবে ৪ মে পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রুহুল করিম রুমির একক চিত্রকলা প্রদর্শনী প্রক্সিমিটি অফ লাইন। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৫ মে পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি, এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে শিশুতোষ নাটক টাটা টাইম মেশিন। একটা খবরের কাগজ কিনবে? খবরের কাগজ কিনে কি করব? বাসায় আছে। আরেকটা নাও, অনেক গরম গরম খবর আছে। গরম খবর? খবর গরম হয় কেমন করে? হয়, খবর অনেক গরম হয়। একটা কেনো, আমার দুপুরে খাওয়া হয় নাই। দুপুরে খাও নাই? আমাদের কাছে পয়সা নেই, ৩ জন মিলে একটা আইসক্রিম কিনবো। ঠান্ডা আইসক্রিম কিনে কি করবে? গরম গরম খবরের একটা কাগজ কিনবে? রাত ৮টা ২০ দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান গ্লিটার রান্নাঘর। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত ৯টা ৪০ প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। কালকেই? হ্যাঁ, শুভ কাজ ফেলে রাখতে নেই। পিটার, আজ রাত আমি এখানে থাকবো। চলো আমার কাপড় চোপড় নিয়ে আসি। রুবা, তুমি ডায়নাকে নিয়ে ওর ঘরে যাও। কি হলো? উঠো, চলো না পিটার। জান না বস। চলো না পিটার, চলো চলো। চল তো চল। রাত ১২টা ১০ থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি ভালো আছি নুজহাত, তুমি কেমন আছো? সবসময় তো ভালো থাকেন। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকার চেষ্টা করি, মানুষকে ভালো রাখার চেষ্টা করি। বাহ, চমৎকার। তো এখন কি নিয়ে ব্যস্ততা চলছে, কি কাজ করছেন? ব্যস্ততার জায়গাটা, আমি যেহেতু যে কাজটা করি ওই কাজটা নিয়েই ব্যস্ততাটা বেশি। উপস্থাপনা তো করেছি অনেক বছর, এখনো করে যাচ্ছি। হয়তো এখন সেই মানের টেলিভিশন প্রোগ্রাম হয়তো আমি পাচ্ছি না, তাই হয়তো একটু পরিমাণে কম করছি। ওই পরিমাণের জায়গাটা, স্পেসটা আমি দিচ্ছি এখন সিনেমার নির্মাণের ক্ষেত্রে। তো একের পর এক সিনেমা নির্মাণের প্ল্যান আছে। আমার একটা ছবির কাজ চলছে, ছবিটার নাম হচ্ছে চল পালাই। ইটস অ্যান ইন্টারেস্টিং ফিল্ম বিকজ প্রথমবারের মতো আমরা একটা থ্রিলার কে নিয়ে কাজ করছি, একটা থ্রিলার গল্পকে নিয়ে কাজ করছি। শ্রেষ্ঠাংশে আছে তমা মির্জা, শাহরিয়াজ এবং শিপন। আমরা একটু চেষ্টা করছি একটু নতুনদেরকে নিয়ে, বা রিলেটিভলি যারা নতুন, একটু তাদেরকে নিয়ে কাজ করতে। সব সময় নতুনদেরকে সুযোগ চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারি আর কি যে আমি ইন্ডাস্ট্রিতে একটি নায়ক এবং একটি নায়িকার জন্ম দিয়েছিলাম আজ থেকে ২-৩ বছর আগে, এবং তার মধ্যে নায়িকা তার মতন কাজ করার চেষ্টা করছে। ওর নাম হচ্ছে আইরিন, খুব ভালো একটা মেয়ে। আর আরেফিন শুভ তো একজন প্রতিষ্ঠিত তারকা এই মুহূর্তে, যাকে নিয়ে ইন্ডাস্ট্রি ভাবছে। তো নতুনদেরকে নিয়ে কাজ করার এই আগ্রহটা বা ইচ্ছাটা কেন?
আসলে টু বি ভেরি অনেস্ট, আমি নিজেকেও সবসময় নতুন বা নবীন ভাবি। আমার কাছে মনে হয় যে ইয়াং ব্লাডরা যদি আশেপাশের পরিবেশে থাকে তাহলে আমার মনে হয় কাজটা আরো বেশি ইন্টারেস্টিং হয়। তার মানে এই না, সবসময় আমি এটা মেনে এসেছি, এখনো মানি যে ওল্ড ইজ গোল্ড সবসময়, এবং অভিজ্ঞতার দাম সবচেয়ে বেশি পৃথিবীতে যে কোনো কাজের ক্ষেত্রে। তো সিনেমার ক্ষেত্রেও তাই, এবং আমি যেটা করি হয়তো নতুনদেরকে নিই, বাট আশেপাশের যে সমস্ত পিলারগুলো আছে সেগুলো সবসময় স্ট্রং নিই, এবং যারা ওল্ড এবং স্তম্ভগুলো গোল্ড ঠিক থাকে আশেপাশে। তাহলে গিয়ে একটা জিনিস সুন্দর মতন দাঁড়ায় আমার বাহ। কাছে মনে হয়। তো চলপালাই সম্পর্কে আমি একটু ডিটেলসে শুনবো, যে থ্রিলার গল্প বলছিলেন, কি ধরনের গল্পটা? থ্রিলার গল্প এরকম যে গল্পটা খুব ইন্টারেস্টিং, টুইস্ট আছে অনেক রকমের। আমরা সবসময় দেখে থাকি যেটা খুব নর্মাল কয়েকটা লাইন, যেটা হচ্ছে যে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে বা একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসবে, খুব নর্মাল একটা বিষয়, এবং ওই ভালোবাসাবাসির মাঝে বাধা হয়ে সবসময় বাবাই দাঁড়ায়, এবং এক্ষেত্রেও তাই হয়, এবং মেয়েদের বাবারাই একটু বেশি বাধা হয়ে Aggressive হয় এই দাঁড়ায়, জায়গাটাতে, হ্যাঁ। এবং সেখানে তাই হয়েছে। এই পর্যন্ত কমন, আমার এই ছবিতেও তাই আছে। আচ্ছা, তারপরে যেটা হয় যে ছেলে মেয়ে অভিমান করে, রাগ করে বাবা মার উপরে তারা পালিয়ে যায়। এখন পালিয়ে যেখানে যাচ্ছে, পথিমধ্যে আরেকজন লোকের সাথে, আরেকটি আগন্তুকের সাথে তাদের দেখা হয়, এবং দেখা হওয়ার পরে সেই আগন্তুককে তারা লিফট দেয় গাড়িতে, এবং তারপরে নতুন ঘটনার নতুন একটি অবতারণা মোড় শুরু হয় হ্যাঁ, চলচ্চিত্রে। এবং সেখানে যেটা হয় যে ওই আগন্তুক ওই গাড়িতে চলতে পথে মেয়েটিকে ভালোবেসে ফেলে, মেয়েটিকে নিয়ে ছেলেটির হাত ধরে, মানে ছেলেটিকে বোকা বানিয়ে পালিয়ে যায়। আবার ওই মেয়েটিকে তার যে প্রেমিক, সে আবার ওই ছেলেটির হাত থেকে নিয়ে পালায়। এরকমই চলতে থাকে, ইটস আ জার্নি। এবং এই জন্য এটার নাম হচ্ছে চলপালাই। চলপালাই, হ্যাঁ। সারাক্ষণ পালানোর সে উপরে পালানোর গল্পটা উপরে, থাকে। পুরো ছবিতে পালানোর উপরে। আচ্ছা, আপনি তো তিনজনের কথা বললেন যারা এখানে অভিনয় করেছে, এছাড়া এখানে আর কে কে কাজ করেছে? এখানে আরও কাজ করেছেন সাদেক বাচ্চু সাহেব, কাজ করেছেন রেবেকা, কাজ করেছেন। কমেডি সেক্টরটা আমি সবসময় খুব গুরুত্ব দিই, কারণ আমার কাছে মনে হয় যে মানুষকে হাসানোটা একটু কঠিন একটা বিষয়, এবং এই কঠিন কাজটি আমি বেশ সহজভাবে করতে পারি বা করার চেষ্টা করি। এখানে আরও অনেকে আছেন, যেমন শাহিন খান আছেন কমেডি সেক্টরে, আরেকজন আছেন খুব নাম করেছেন এই মুহূর্তে, চিকন আলী নামে একজন আছেন, আর্টিস্ট, খুব ভালো কাজ করেন, তিনি আছেন। পাশাপাশি আরও ছোট ছোট ক্যারেক্টার, অনেক রকমের ক্যারেক্টার আছে, যেখানে আমরা চেষ্টা করেছি প্রতিষ্ঠিত যারা তারকা রয়েছেন কম বেশি তাদেরকে নিয়ে কাজ করতে, যেমন বরদা মিঠু আছেন এই ছবিতে একটা খুব চমৎকার ক্যারেক্টারে। তো এরকম, এবং এদের সাথে কাজ করে আমি যার পর নাই পরিতৃপ্ত। তারা তাদের জায়গার থেকে, এফোর্টের জায়গার থেকে তারা তাদের সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, এরকম একটি চমৎকার গল্প লেখাকার? বেসিক্যালি এইটা অনেক আগের একজনের লেখা, ওনার নাম হচ্ছে রজনীশ ঠাকুর, আচ্ছা, এবং উনি একজন ইন্ডিয়ান রাইটার। ওনার একটা গল্পের বই আছে, সেখান থেকেই এই লেখাটা আমি পাই, এবং তার সাথে আমার যোগাযোগ হয়। তাকে আমি রিকোয়েস্ট করি যে আমি কি এই গল্প নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে পারি কিনা। গল্পের যদি ক্রেডিট ধরা হয় তাহলে ডেফিনেটলি ওই গল্পের রাইটারের নাম হচ্ছে রজনীশ ঠাকুর। আমি ওটার চিত্রনাট্য এবং চিত্রনাট্যে আদল দেওয়াটা, এই ক্রেডিটটা অবশ্যই আমার, এবং পরিচালনার দায়িত্বটা আমি পালন করছি। আচ্ছা, তো এখন পর্যন্ত কতটুকু শুটিং এর কাজ শেষ হয়েছে? আমরা 80% মতন, বা বলা যায় 85% আমরা কাজ করে ফেলেছি। আমাদের আর লাস্ট সিকোয়েন্সের কিছু অংশ বাকি আছে, ছোটখাটো 2-1টা সিকোয়েন্স বাকি আছে, আর 2টো গান বাকি আছে, দ্যাটস ইট, ছবি শেষ। এটা তো আপনার চতুর্থ চলচ্চিত্র, এর আগে আরো 3টি চলচ্চিত্র আমরা পেয়েছি, তো সেই 3টি থেকে এবারেরটা কোন জায়গাটা থেকে ভিন্ন, বা পরিচালনার ক্ষেত্রে কোনো ভিন্নতা রয়েছে কিনা? আচ্ছা, এটা খুব সহজ একটা উত্তর আছে। সহজ উত্তর হচ্ছে যে আমার যে আগের 3টি চলচ্চিত্র, ওই চলচ্চিত্রের প্রথমটার থেকে যদি আসি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এটাই হচ্ছে একটা কমেডি ফিল্ম ছিল, রোমান্টিক কমেডি বলা যেতে পারে। পরের ছবি যেটা শুভ বিবাহ, এটাও একটা রোমান্টিক কমেডি ফিল্ম, এবং ভালোবাসা জিন্দাবাদ, এটাও একটা রোমান্টিক কমেডি ফিল্ম। তো আমি ওই জনরা থেকে বেরিয়ে এবারের যে ফিল্মটা, এটা একটা থ্রিলার ফিল্ম। তো এখানে রোমান্সও আছে, কমেডিও আছে, বাট এখানে থ্রিলারের প্রাধান্যটা বেশি। তো সুতরাং অন্য 3টার থেকে এটার তফাৎটা এই জায়গাতেই, গল্পেই মূল তফাৎ। গল্পেই মূল তফাৎ। আর সামনে কি কি কাজ পাবো বা পেতে যাচ্ছি, আশা করতে পারি কি কি? আচ্ছা, আমরা এই চলচ্চিত্রটা নির্মাণ প্রায় শেষ, যেহেতু আমরা নতুন আরেকটা ছবির কাজে নেমে পড়ছি, এবং ওটার সবকিছু কাগজে কলমের যে কাজগুলো, ওগুলো সব শেষ, অলমোস্ট শেষ হয়ে গেছে। ওটাও খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে। ছবিটার নাম হচ্ছে মন জলে, এবং এই ছবিটার মজা হচ্ছে যে এই ছবিটা একটা বিয়োগান্তক ভালোবাসার ছবি, এবং ইটস আ ট্র্যাজিক লাভ স্টোরি। আমরা সবসময় লাভ স্টোরিতে হ্যাপি এন্ডিং দেখি, এটা একেবারেই একটা স্যাড এন্ডিং, যেই এন্ডটা দর্শকরা কখনোই আশা করবে না বা কল্পনা করবে না। এবং এই ছবি
বাকি যে প্রথম 3টে ছবির কথা বলছিলাম সেখানে আমরা চেষ্টা করেছি দর্শককে একটু হাসানোর, এই ছবিটাতে আমরা চেষ্টা করবো দর্শকদেরকে একটু কাঁদানোর। ছবিটার নাম হচ্ছে মন জলে, এবং এর পরপরই আমার বহু প্রতীক্ষিত আরেকটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি, সেটা হয়তো এবছর শুরু হবে না, বা এবছর শুরু হলেও বছরের একেবারে শেষ নাগাদ শুরু হবে, কারণ তার আগে মন জলে চলে আসছে। ওই ছবিটা হচ্ছে, এখন তো সিকুয়েলের যুগ, এখন সবাই 1, 2, 3, 4 বানাচ্ছে। তো আমি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট পেয়েছি এবং সেটার ঘোষণাতে আমি যাচ্ছি কিছুদিনের মতো। যাই হোক, আমার সবচেয়ে প্রিয় চ্যানেল এনটিভিতেই আজকে ঘোষণাটা এসে যাচ্ছে আমার মুখের মাধ্যমে যে আমি আমার চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিকুয়েল তৈরি করছি। হ্যাঁ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 আসছে। এনটিভি দর্শকরা নিশ্চয়ই অনেক খুশি হয়ে যাবে যে এনটিভিতে এরকম একটি খবর শুনে ফেললো। 2018-তে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মুক্তি পাবে, এবং ওটা অনেক লার্জ স্কেলে, অনেক লার্জার দ্যান লাইফ স্কেলে, অনেক বড় স্কেলে আমরা তৈরি করতে যাচ্ছি। আমরা তো দেখছি যে এখন অনেক মানুষ হলমুখী হচ্ছে, বাংলা সিনেমার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে, এবং এটা আমার মনে হয় যে আরো বাড়বে। আমরা তো সব সময় কি আমরা ভালো জিনিসটা নেয়ার চেষ্টা করি, একটা মানুষের নরমাল নেচার অনুযায়ী কিন্তু ব্যাপারটা তা। তো আমরা পাশ্চাত্য দেশ দেখেছি, আমরা পার্শ্ববর্তী দেশ দেখেছি, তো সেই ভালো জিনিসগুলো যদি আমরা নেওয়া শুরু করি, যেমন আমাদের হলের পরিবেশটা যদি একটু আগের থেকে আরও একটু ভালো হচ্ছে বা আরও একটু ভালো হবে সামনে, ডিজিটালাইজেশন হচ্ছে, টিকেটিং সিস্টেম চালু হচ্ছে সামনে, এগুলো হলে আমার মনে হয় যে আমাদের হলের পরিবেশ, টিকেটিংয়ের সিস্টেমে ইজি ব্যাপারটা চলে আসবে, সবকিছু মিলে একটা ভালো জায়গায় ভালো অবস্থানে যাচ্ছে। তবে ওই যেটা বললাম, সময় দিতে হবে। সত্যি তাই। তো এবার উপস্থাপনা নিয়ে আসি, যে এক নাগাড়ে উপস্থাপনা করে যাচ্ছেন, আমাদের কি কোনো সুযোগ থাকবে না? আচ্ছা, উপস্থাপনার গল্পের শুরুটা 2000 সাল থেকে। এখন মাগরিবের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. 2000 সাল থেকে 2017, এখন চলছে প্রায়, ওভাবে হিসাব করলে 17 বছর ধরে উপস্থাপনা করছি। এত দীর্ঘ সময় ধরে হয়তো অনেকেই উপস্থাপনা করেননি যেটা আমি করেছি, এবং এত সময় ধরে এত ভ্যারাইটি প্রোগ্রাম অনেকেই হয়তো সুযোগ পাননি করার। আমি ধন্যবাদ দিব অবশ্যই আমার যে টেলিভিশন চ্যানেলসগুলো আমাদের দেশে আছেন, এনটিভি সহ অনেকেই আমাকে এই সুযোগটা দিয়েছেন কাজ করার। এনটিভিতেও আমি একটা অনেক বড়
শো করেছি, যেটার কারণে যেটা আমার উপস্থাপনা জীবনের একটা বিরাট মাইল ফলক, ক্লোজ আপ ওয়ান, তোমাকে খুঁজছে বাংলাদেশ। তো এরকম অনুষ্ঠান করে এসেছি, আর সুযোগ যে দেওয়ার জায়গাটায় এখন পর্যন্ত আমাকে ভালোবাসছে, যতদিন ভালোবাসবে আমি চেষ্টা করব। আর তোমরা তো আছোই, আমাদের পরবর্তী জেনারেশন তো আমার সামনেই বসে আছে, তো এরকম যারা আছে, যারা মিষ্টি করে কথা বলে, তাদের জন্য শুভকামনা। আচ্ছা, তা আমি উপস্থাপনা সম্পর্কে একটু টিপস জানতে চাই। আমরা যারা এখন ছোটখাটো উপস্থাপনা করছি তাদের জন্য একটু টিপস জানতে চাই, যে কি ধরনের টিপস দিতে পারেন আপনি আমাদের সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, উপস্থাপনার কয়েকটা বেসিক জিনিস আছে আমি বলবো, সেটা হচ্ছে যে উপস্থাপনায় মনে করো যে যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, ডক্টরেট পিএইচডি হয়ে গেছে আমার, তো সেই জায়গার থেকে টিপস দিতেই পারি দু একটা। সেটা হচ্ছে যে সম্যক জ্ঞান, যেই জিনিস সম্পর্কে তুমি বলছো বা যার সম্পর্কে বলছো, যে তোমার সামনে বসে আছে তার সম্পর্কে একটু ধারণা নেওয়া। বাচনভঙ্গি খুব সুন্দর তো হতেই হবে, খুব স্পষ্ট হতে হবে। মানুষকে কানেও আনন্দ তোমাকে দিতে হবে, ঠিক আছে, চোখের আনন্দের পাশাপাশি। আমরা এখন যেটা করছি, আমি বলবো উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অ্যাঙ্কর্স, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমার কাছে মনে হয় যে তারা সাজগোজের প্রতি ধ্যানটা বেশি দিচ্ছে। আমাকে কোন কালার পরলে বেশি সুন্দর লাগবে, অবশ্যই শোবিজ, যেহেতু আমাকে শোবিজ হচ্ছে শো বিজনেসের ছোট ফর্ম, তো আমাকে ওই জায়গাটা অডিও ভিজুয়াল মাধ্যম, যেহেতু ভিজুয়ালটাকে তো আমাকে ভালো দেখাতেই হবে, কিন্তু পাশাপাশি আমাকে শুধু ভালো দেখালো, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাইছি, উপস্থাপনাটা তো বলা, বেসিক্যালি বলার জায়গাটাতে আমার খামতি রয়ে যাচ্ছে, তাহলে চলবে না। উপস্থাপনার ক্ষেত্রে সম্যক জ্ঞান, বাচনভঙ্গি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্স দিতে হবে এগুলোর প্রতি। উচ্চারণের জায়গাটা খুব স্পষ্ট হতে হবে। আর টু বি ভেরি অনেস্ট, যা বলবে কনফিডেন্টলি বলবে, যতটুকু জানবে, যতটুকু পারবে ততটুকুই বলবে। এর বেশি বললেই যে মানে স্মার্টনেস দেখানো হয়ে গেল বা ভালো দেখানো হয়ে গেল, এটা রং। অনেক অনেক ধন্যবাদ চমৎকার কিছু টিপস দেওয়ার জন্য। আশা করি আমরা যারা উপস্থাপক আছি তাদের অনেক কাজে লাগবে। তো সামনের দিনগুলোতে কি ধরনের পরিকল্পনা আছে? আমার পরিকল্পনার জায়গা যদি আমি বলি, তাহলে ডেফিনেটলি আমি যেই প্রসঙ্গে এখন কথা বলছিলাম, উপস্থাপনা, এটা আমি লালন করি এবং আজন্ম লালন করব। আমার মনের ভালোবাসার একটা জায়গা, খুব খুব বেশি ভালোবাসার জায়গা। মানে উপস্থাপনা আর পরিচালনার জায়গাটা কীরকম, কেউ যদি বলে যে তোমার কাছে উপস্থাপনাটা কী, তা আমি বলবো, যদি মিডিয়া জগতের কথা ধরে বলি, তাহলে উপস্থাপনাটা আমার কাছে মা, পরিচালনাটা আমার কাছে বাবা। তো মা এবং বাবা কখনোই মানে এটা একটা বাম অলিন্দ হৃদয় ডান অলিন্দের ব্যাপার। তো সুতরাং কেউ কারোর থেকে কম না, কাউকে বাদ দিয়ে কখনোই এগোনো সম্ভব না, কাউকে বাদ দিয়ে কখনো ভূমিষ্ঠ হওয়াই সম্ভব না, তাই না? তো সেই জায়গায় উপস্থাপনা থাকবে। আমি চেষ্টা করব একটু বেছে, এখন যেটা আমি করছি, ইনফ্যাক্ট চেষ্টা করছি যে একটু বেছে সিগনিফিক্যান্ট কোনো শো বা কয়েকটি শো যেটা ভেরি সিগনিফিক্যান্ট, যেখানের মধ্যে সিগনিফিক্যান্সটা আছে, ওরকম শো করব টেলিভিশনের ক্ষেত্রে। আর স্টেজ আমার আরেকটা অনেক বড় ভালোবাসার জায়গা, অনেক বেশি ভালোবাসার জায়গা স্টেজ। এবং স্টেজে আমি যে ভালোবাসাটা মানুষের কাছ থেকে পেয়েছি, ওই ভালোবাসার লোভটা আমি কখনো হারাতে চাই না, তো ওই জায়গাটার লোভটা রয়ে যাবে। আর পরিচালনার ক্ষেত্রে যেহেতু আমার বাবা এত বড় একজন চিত্র পরিচালক ছিলেন, তো তার সম্মানটাকে ধরে রেখে যতদূর সম্ভব ভালো ভালো ছবি নির্মাণ করা, এই তো। অনেক ভালো লাগলো কথা বলে। সামনের দিনগুলি যেন অনেক বেশি মসৃণ হয়, এই প্রত্যাশা থাকলো। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, শুভ সন্ধ্যাকে ধন্যবাদ, আর এনটিভিকে সারা জীবনের জন্য আমি ধন্যবাদ জানিয়েই যাব। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।